ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো। আমি এখন বাড়িতে আছি দুর্গাপুরে। আমরা এখন যাচ্ছি ঘুরতে নবদ্বীপ মায়াপুর। আমাদের অনেক লেট হয়ে গেছে অ্যাজ ইউজুয়াল বেরোতে। আমাদের কত ছিল 8টায় বেরোনো, এখন বাজছে 9:30, প্রায় 9:30 বাজছে। তো এখন আমরা বেরোচ্ছি। বাইরে প্রচণ্ড রোদ, গরম। দেখা যাক কি হয়, কখন পৌঁছায়। অনেক কিছু প্ল্যান আছে, ওখানে গঙ্গা স্নান করার প্ল্যান আছে, দেখা যাক হয় কিনা। তো তোমাদের সাথে সবটা শেয়ার করবো, চলো দেখতে থাকো আজকের ব্লগটা। আই হোপ তোমাদের খুব ভালো লাগবে। আমি সাথে নিয়ে নিয়েছি অনেক বিস্কিট, কেক। আমাদের গাড়িতে লাগবে, এটা আমাদের গাড়ি। এটা আমার ছোট মাসি আর মা ব্যাগ গোছাচ্ছে এখনো অবধি। হাই করছে। এবারে আমরা রওনা দেব। দেখো 9:30 বেজে গেছে, আর রোদ দেখো, কত রোদ দেখো। এই যে এখানে ঝগড়া করছে, ধারে বসা নিয়ে আর মাঝখানে বসা নিয়ে। দুই বোনে ঝগড়া করছে, এত বড় হয়ে গেছে তাও ঝগড়া করে। বলো রাধে রাধে। আর এই দেখো দু সাইডে হাইওয়ের ওপরে, এটা হচ্ছে আমাদের পানাগড় দুর্গাপুরের। তো এখানে রয়েছে বড় এয়ারবেস ক্যাম্প, তাই জন্য এই জায়গাটাকে পুরো এরা ভালোভাবে ঘিরে দিয়েছে, যাতে হাইওয়ের ওপর থেকে, মানে ফ্লাইওভারের ওপর থেকে যাতে কিছু দেখা না যায়। তো এরকম 3-4টে জায়গাতে এরকম পুরো হাইওয়েটাকে ওরা সুন্দর করে ঘিরে দিয়েছে। এবারে চলো যাওয়া যাক, অনেকটা পথ বাকি। দেবে দেবে হ্যাঁ, তো সাউন্ডটা কমা না। বলছি দেবে বিক্রি? ও বিক্রি নেই। আর এই দেখো যেই ব্রিজটা শুরু হচ্ছে, এটা হচ্ছে ভাগীরথী নদীর উপরে, এটাকে বলা হয় গৌরাঙ্গ ব্রিজ। আর এটা অনেক পুরনো, মানে প্রায় 1983-তে এটা ওপেন করা হয়েছিল। আর এটা মানে কৃষ্ণনগর আর নবদ্বীপের মাঝখানে এই সেতুটা তৈরি হয়েছে, নদিয়া ডিস্ট্রিক্টে। তো আমরা এখন নবদ্বীপ ঢুকছি। অনেক পুরনো এই সেতুটা, দেখতেই পাচ্ছ। আর এটা প্রায় 588 মিটার মতন লং, অনেকটাই বড়। হরে কৃষ্ণ। এটা হচ্ছে লিচু গাছ, লিচু ওইখানে দেখলাম কতগুলো লাল লাল, ওই দিক থেকে দেখা যাচ্ছিল। এই দেখো পিসি লিচু ধরে আছে, এই দেখো। ও সব পেরে নিয়ে চলে গেছে, যেগুলো ছোট আছে সেগুলো রেখে দিয়ে গেছে। এটা হচ্ছে পুরো লিচু বাগান। হ্যাঁ, এটা হচ্ছে লিচুর বাগান। আমি প্রথমবার লিচু বাগান দেখছি। খুব, কিন্তু সব লিচু ওরা পেরে নিয়েছে, লিচু বাগানে লিচু নেই।
তাও দেখো আমি কতগুলো লিচু পেরে নিয়েছিলাম, কিন্তু লিচুগুলো একটাও ভালো ছিল না, সব টক ছিল, কিচ্ছু খেতে পারিনি। এরপর আমরা পেয়ে গেলাম NH34, যেটা নতুন কনস্ট্রাক্ট হয়েছে। এটা ডাইরেক্ট ফ্রম কলকাতার থেকে ডালখোলা অবধি যায়, যেটা দার্জিলিং যাওয়ার রুট। তো এই রোড ধরে আমরা প্রায় 25 মিনিটস মতন গেছিলাম, তারপরে মায়াপুরের জন্য ডাইভারশন ছিল। এবার আমরা ঢুকে গেছি মায়াপুরে। চারটে অবধি লেখা আছে, 12টার থেকে 4টে। সো ফাইনালি আমরা মায়াপুর পৌঁছালাম, এখন বাজছে 1:30। তো আমরা প্রথমেই এসে কুপনটা নিয়ে নিয়েছিলাম, যে আমরা ভাবছিলাম মহাপ্রসাদ পাবো কি পাবো না, বাট লাকিলি আমরা পেয়ে গেছিলাম রাধাকৃষ্ণের কৃপায়। সো আমরা প্রথমেই চলে গেছিলাম প্রসাদটা খেতে, তারপরে আমরা গেছিলাম গঙ্গা স্নান করতে। তো দেখতে থাকো তোমরা, এখানে অনেক কিছু দিয়েছিল ওরা। এটা হচ্ছে ওদের হল ঘর, মানে ওদের ওখানে প্রচুর অনেকগুলো, আমি জানি না ঠিক কতগুলো হল রয়েছে এরকম, সেখানে মহাপ্রসাদ পাওয়া যায়। বাট যেই টাইমে যে আসবে সেই রকমভাবে সেখানে মানে সে কুপন ওখান থেকে সংগ্রহ করতে পারে। তো আমরা যেহেতু অনেক লেট করে খেতে গেছি, মানে গেছিলাম, পৌঁছেছিলাম, তো এই একটাই হল ওপেন ছিল, যেখানে 50 রুপিস পার কুপন নিয়েছিল চার্জ। আর ওরা একটা প্রথমে খিচুড়ি মতন দিয়েছিল, তারপরে রাইস দিয়েছিল গরম ধোয়াওয়ালা একদম, তারপর ডাল দিয়েছিল, সাথে একটা 2 রকমের সবজি দিয়েছিল, দুটোই, একটা আলু পটলের মতন ছিল, আর একটা পামকিন, আর একটা মিক্স ভেজ মতন কিছু ছিল, সব কিছু ছিল এগুলো দিয়ে। তারপরে আমরা খেয়ে চলে গেলাম গঙ্গা স্নান করতে। আর আমার এটা সেকেন্ড টাইম এক্সপিরিয়েন্স ছিল গঙ্গাতে স্নান করার, খুবই ভালো লাগলো স্নান করে। এরপর আমরা চলে এসেছিলাম আবার ক্যাম্পাসে, আর চলে গেছিলাম গোশালা দর্শন করতে, যেখানে প্রচুর ডিফারেন্ট ভ্যারাইটিস অফ গরুর আর বাফেলোস রাখা ছিল, যেগুলো না দেখলে তোমরা বিশ্বাস করবে না। অনেক পুরনো অনেক অনেক বয়স হয়ে গেছে ওদের, সেই রকম অবস্থাতেও রাখা আছে ওখানে। আর ওই জন্য ওখানে ঘি, ক্ষীর, দই এগুলো খুব। এবার আমরা চলে এলাম মন্দিরটা ভালো করে ঘুরে দেখতে। তো মন্দিরের আসল নাম কি জানো তোমরা? নাম হলো মায়াপুর চন্দ্রোদয় মন্দির। আর এই মন্দিরটার 2 ধার ধরে বয়ে যাচ্ছে গঙ্গা আর জলঙ্গি নদী। বলা হয় গঙ্গা নদী যাচ্ছে পশ্চিম ভাগ দিয়ে, আর জলঙ্গি নদী যাচ্ছে এর দক্ষিণ ভাগ। এই মন্দিরটি প্রতিষ্ঠিত হয় নদিয়া জেলাতে। নদিয়া জেলা কেন কি, এখানে জন্ম হয়েছিল শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভুর, তাই জন্য ওনার স্মরণে এই মন্দিরটি প্রতিষ্ঠা করেছিলেন ইসকনের প্রতিষ্ঠাতা শ্রী প্রভুপাদ মহারাজ। এই মন্দিরটা হলো ইসকনের হেডকোয়ার্টার, আর এর যে নিউ কনস্ট্রাকশনটা হচ্ছে সেটা বলা হয় 2026-এর মধ্যে হয়ে যাবে। আর এটা একবার তৈরি হয়ে গেলেই ইট উইল বি কল্ড অ্যাজ ওয়ার্ল্ড লার্জেস্ট হিন্দু টেম্পল। বুঝতে পারছো, ওয়েস্ট বেঙ্গলে থাকবে আমাদের ওয়ার্ল্ড লার্জেস্ট হিন্দু টেম্পল। তো তোমরা ডেফিনেটলি এখানে এসো, ভিজিট করো। আর এখানে রয়েছে অনেকগুলো ডিভিশন। তো একটা ভবন হচ্ছে শ্রী প্রভুপাদ মহারাজের সমাধি টেম্পল, যেখানে ওনার একটা বিশাল বড় ব্রোঞ্জের মূর্তি রাখা রয়েছে, যেখানে প্রত্যেক দিন পুজো করা হয়। আর একটা টেম্পল হচ্ছে শ্রী রাধা মাধব টেম্পল, যেখানে রাধা মাধবের স্ট্যাচু সারাউন্ডেড বাই অষ্টসখী। তো এই জিনিসগুলো ওখানে খুব স্পেশাল। আর প্রত্যেক দিন বিকেলবেলা ওখানে 6টার থেকে 7টা অবধি আরতি হয়, তারপরে ভগবদ্গীতা পাঠ হয়। তো তোমরা যারা খুব ভালোবাসো এই রাধা নাম করতে, রাধা মাধবের নাম করতে, তারা ওখানে ডেফিনেটলি যেও। আর পারলে ওখানে স্টে করো, খুব ভালো কমিউনিটি ওখানে, খুব ভালো লাগবে, অনেক পিসফুল জায়গা। আর এবারে কেমন খেতে পিসি? এটা তো দইয়ের মতো দেখতে। আরেকবার খেয়ে দেখো, খেয়ে আমাকে বলো কেমন খেতে। হলো না? না আমি খাবো না। একটু খেলে কিছু হবে না। ওই যে মাখা সন্দেশের মতন, ভালো খেতে।
এবারে আমরা আরতি দেখে একটুখানি দোসা খেয়ে বেরিয়ে গেলাম। আর তখন বাজছিল প্রায় 9:30 মতন যখন আমরা মায়াপুর থেকে বেরোলাম। আর রাস্তাটা দেখতেই পাচ্ছ কীরকম অন্ধকার ছিল। আর এর মধ্যে আমরা কিছু অ্যাডভেঞ্চার করতেও ছাড়িনি। একটা জায়গায় দেখলাম প্রচুর আম হয়ে আছে, আর সেখানে গিয়ে আমি পিসি আর ছোটো মাসি মিলে এরকম করেছি। আমরা প্রায় 10 কিলো মতন আম চুরি করেছি লিটারেলি ওইখান থেকে। আর এই অন্ধকারের মধ্যে দাঁড়িয়ে দেখো কত আম আমরা ওখান থেকে পেরেছি। আমার গোটা হাতে আমের কষ লেগে গেছে, এতই আম পেরেছিলাম আমরা সেদিনকে। কিন্তু খুব ভয়ও লাগছিল আর মজাও লাগছিল। একটা নতুন এক্সপিরিয়েন্স হলো আম চুরি করার। এটাই তো। তাহলে চলো এবার আমিও বাড়ি ফিরি। আর আজকের ব্লগটা আমি এখানেই শেষ করলাম। তোমাদের যদি আজকের ব্লগটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। আবার দেখা হবে পরের একটা ব্লগে। টাটা, বাই বাই। ততদিন তোমরা ভালো থেকো।